আমি একটু অনির্বাণ বাবুর কাছে এই জায়গা থেকে, মানে এই বাংলাদেশের সাথে একটা অনুপ্রবেশ সমস্যা, বিরাট একটা সমস্যা হয়ে গেছে, বা বাংলাদেশের যে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে একটা আর্থিক জায়গা থেকে, বাংলাদেশে কিন্তু ভারত যে যে পদক্ষেপগুলো নিয়েছে আপনি খুব ভালোই জানেন, তার একটা প্রতিক্রিয়া বাংলাদেশে কি পড়ছে শাসকরা তো সেটা বলবে না, কিন্তু বোঝা যায় বিভিন্ন রকম ইউটিউব বা অনেকেই এরকম বলছেন যে খুব খারাপ অবস্থা। অনেক অন্তত কয়েকজনকে আমরা জানি যারা গার্মেন্টস ব্যবসায়ী, তারা অনেকে চলে এসেছেন এই বঙ্গে, বা বাঙ্গালোরে কেউ কেউ খুঁজছেন, এরকম একটা পরিস্থিতি রয়েছে। এরকম একটা জায়গা থেকে দাঁড়িয়ে যে এখন পরিস্থিতি, বাংলাদেশ কি ক্রমশ একটা ব্যাংক্রাপসির দিকে যাচ্ছে, ঠিক কি জায়গায় যাচ্ছে, আপনার কাছ থেকে এটাই জানতে চাই। দেখুন সুজিত দা, আমি এই অনুষ্ঠানে আসবার আগে আমি ভাবছিলাম যে দেশে বিদেশে এত সমস্যা, সেখানে আপনি হঠাৎ বাংলাদেশ নিয়ে কেন এরকম অনুষ্ঠান করছেন। তো পরে দেখলাম যে ঘুরে ফিরে আবার সেই পশ্চিমবঙ্গেই চলে এলেন। তা আমি শুধুমাত্র অর্থনীতির কথাটাই বলি, কারণ এটা বাংলাদেশের আজকের যে অবস্থা, সেই অবস্থাটার সঙ্গে ভারতবর্ষের দিদি যেটা বলছিলেন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা আন্তর্জাতিক সম্পর্ক থাকে, সেটা আমাদের মানে অর্থনৈতিকভাবে যেরকম তার একটা আঙ্গিক থাকে, সেরকম রাজনীতিরও একটা আঙ্গিক আছে। আমি যদি এই বাংলাদেশের এই নতুন যে ঘটনার প্রবাহ, সেই ঘটনার প্রবাহ প্রায় 10 মাস অতিক্রান্ত, সেই দেশটার আপনি যদি খুব পিছিয়ে না যান, সেই দেশের মেন যে আমরা যেটা বলি একটা জনকল্যাণমূলক রাষ্ট্রে, তার মধ্যে অন্ন বস্ত্র বাসস্থান দিতে হবে। যারা আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন বাংলাদেশের ভাই বোনেরা, তারা কিন্তু এই আমরা যেটা বলি যে তাদের রুটি রুজির যে সংস্থান, সেই সংস্থানটা নিয়ে কিন্তু তারা আপামর জনবাসী যারা আছেন, জনগোষ্ঠী আছেন বাংলাদেশের, তারা সেটা নিয়ে চিন্তিত। কিন্তু সরকার কি চিন্তিত? ভারতবর্ষের যে ভারতবর্ষের সরকারের মূল লক্ষ্যই থাকে যে তার জনগণকে কিভাবে আমি বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিতে পারি, সামাজিক পরিকল্পনার মাধ্যমে তার লাইফস্টাইলের একটা উন্নয়ন করতে পারি। কিন্তু আপনি যদি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ দেখেন, পাকিস্তান দেখেন, আমাদের দুর্ভাগ্য যে সেই দেশের রাষ্ট্রপ্রধানরা, তাদের কাজই হচ্ছে যে মৌলবাদী শক্তিদের দ্বারা প্রতিপালিত হন তারা, এবং তাদের মেন কাজটাই থাকে যে তাদের তথাকথিত বন্ধু দেশ যেটা ভারতবর্ষ, তার পিছনে কিভাবে লাগা যায়। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষ এমন একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের কাছে পরিগণিত হচ্ছে যে সেখানে বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক, তারা যেভাবেই ষড়যন্ত্র করুক, সেটা ভারতবর্ষের কাছে সেই সব ষড়যন্ত্র ধরে ফেলা বা সেই ষড়যন্ত্রের মোকাবিলা করা কোনো সমস্যা না। কিন্তু আমার সমস্যা যেটা, সেটা হচ্ছে আজকের দিনে আধুনিক বিশ্বে, সেখানে হচ্ছে মানুষের রুটি রুজির সংস্থান যদি সরকার না করতে পারে, তাহলে সেই সরকার দরকার কি আছে? আপনি দেখুন, এই যে সরকারের কথা বলা হচ্ছে, এটা একটা অন্তর্বর্তীকালীন একটা সরকার, যেখানে বিভিন্ন উপদেষ্টাকে আনা হয়েছে। উপদেষ্টার কথার মানেটা কি? যারা অ্যাডভাইস করবে, যারা ভালোর জন্য অ্যাডভাইস করবে, তারা কিসের জন্য অ্যাডভাইস করছেন? তাদের যে মেন যে উদ্যোক্তা, তিনি ইউনিস, যিনি বিদেশ থেকে এসছেন, কয়েকদিন থাকবেন, তিনি চাইছেন যত দীর্ঘায়িত করা যায় তার সময়কাল, সেই জন্য ইলেকশন নিয়ে তার একটা আমি দেখলাম অনীহা আছে। এবং তিনি, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই ইলেকশনটা হয়ে গেলে তাকে আবার কিন্তু বিদেশে ফেরত দিতে চলে যেতে হবে। পাকিস্তান, বাংলাদেশ, আপনি যদি ইতিহাস দেখেন, তার রাষ্ট্রনায়কদের কোথায়? তারা নয় বিদেশে আশ্রয় নিয়েছেন, নয় কারাগারে আছেন, আর নয়তো তাদেরকে তাদের মৃত্যু ফলে মেরে ফেলা হয়েছে। সেরকম একটা জায়গায় সেই রাষ্ট্রের সাধারণ মানুষ, তারা ভারতবর্ষের সঙ্গে শিল্প স্থাপনে বা তাদের যে একটা যৌথ বাণিজ্যিক একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের উপরে বেঁচে আছেন, এটাকে মেনে নিতে হবে। এবং বাংলাদেশ আজকে এমনিতে ঋণের দায়ে জর্জরিত আছে, এবং তারা ভাবছে, এমন একটা সরকার চলছে যারা ভাবছে যে তাদের বন্ধু দেশ পাকিস্তান, তাদের বন্ধু দেশ চায়না, এবং ভারতবর্ষ এবং পাকিস্তানের যে একটা ডামাডোল চালু হয়েছিল, সেই ডামাডোলে তারা ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিল, এবং সারা বিশ্বের কাছে গিয়ে তারা বিভিন্ন রকম আশ্রয়ের কথা বলছে। আজকে বলুন, ফাইন্যান্সিয়ালি আমরা দেখেছিলাম IMF পাকিস্তানকে লোন দিয়েছিল, এইরকম একটা যখন ডামাডোল চলছে, একটা যুদ্ধের বাতাবরণ চলছে, সেখানেও কিন্তু পাকিস্তান যেরকম লোনের জন্য অ্যাপ্লাই করেছে, আর কয়েকদিনের মধ্যে বাংলাদেশেরও এরকম একটা আর্থিক অবস্থা হতে চলেছে, যেখানে বিশ্বব্যাংক IMF এর কাছে গিয়ে পায়ে পড়তে হবে। এবং সেটা আমি বলছি, বাংলাদেশের যারা আপামর জনসাধারণ, যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন, তাদের কিন্তু আমি বলবো সুখের কিনারা হবে না, তাদের দুঃখের খাদে তারা পৌঁছে যাবেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে আমাদের বহু বন্ধু বান্ধব আছে, আমি ওপার বাংলার লোক, সেইখানকার লোকজনের সঙ্গে যদি কথা বলেন, কিছু মৌলবাদী শক্তি হয়তো আছে যারা এই আন্দোলনটাকে অন্য বিপদে চালন করছেন, কিন্তু তারাও কিন্তু চান সাধারণ বাংলাদেশবাসী যে একটা সুষ্ঠু সম্পর্ক তৈরি হোক, এবং ভারতবর্ষের সঙ্গে তারা
আপনি দেখবেন স্বাস্থ্যক্ষেত্রে একটা বিপুল সংখ্যক মানুষজন যারা এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বিভিন্ন স্পেসিফিক করি, মানে আপনি যেটা বলছেন তারাও চাইছেন, আমারও তাই একটা অনুমান যে একটা লবি যাদের মানে ভারত বিদ্বেষ এবং পশ্চিমা শক্তি, মানে বিশেষ করে তারা ওয়েস্টে বসে বিভিন্ন ডিজিটাল মাধ্যম বা বিভিন্ন মাধ্যম সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সম্পর্কটাকে আরো তিক্ত এবং বিষিয়ে দিয়েছে। এটা কি আপনি মানে স্পেসিফিক্যালি এই জায়গাটাকে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষের একটা মানে আমি বলবো স্লো বাট স্টেডি একটা গ্রোথ হচ্ছে। এটা 2047-এ বিকশিত ভারত হবে কি হবে না জানি না, কিন্তু ভারতবর্ষ এখন বিশ্বের বিভিন্ন দেশের কাছে ভারতবর্ষ একটা আমি বলবো ঈর্ষার জায়গায় পরিণত হয়েছে। সেখানে বিভিন্ন রাষ্ট্রশক্তি তারা চাইবে যে ভারতবর্ষে একটা অচলাবস্থা তৈরি করতে। দেখুন, ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হলে ভারতবর্ষ জিতবে, কিভাবে জিতবে সেটা ছেড়ে দিয়েও বলা যায়। বাংলাদেশের সঙ্গে যদি আমার একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়, সাধারণভাবে ভারতবর্ষের মানুষজনও কিন্তু তার জন্য ইম্প্যাক্টেড হবে। ভারতবর্ষের একটা স্থায়ী সরকার চলছে, সেই স্থায়ী সরকারও যদি একটা বেশিরভাগ সময় বা বিভিন্ন কূটনৈতিক কৌশল নিয়ে বাংলাদেশের সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কটাকে খারাপ করে, তার কিছুটা ইম্প্যাক্টও ভারতবর্ষে পড়বে। আপনি ভারতবর্ষের অনেক রপ্তানি সংস্থা আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বাংলাদেশে রপ্তানি করেন, আপনি তাদের সঙ্গে কথা বলুন, তাদের ব্যবসা ইম্প্যাক্টেড। আজকে আমরা বিভিন্ন জিনিস আমরা রেডিমেড গার্মেন্টস বাংলাদেশ থেকে নিতাম, সেটা শুধু ভারতবর্ষে বিক্রি হতো না, ভারতবর্ষ হয়ে সেটা বিদেশের অন্যান্য বাজারে বিক্রি হতো। আজকে বাংলাদেশের যারা ওই ব্যবসাতে নিযুক্ত আছেন তাদের কি ওই মৌলবাদী শক্তিরা বাঁচাবেন? আজকে আপনি একটা কথা মাথায় রাখবেন, সরকার হয়তো লোন নেবে, কিন্তু সরকারের অধীনস্থ যে জনগোষ্ঠী আছে তাদেরকে লোন দেবে কারা? তারা যদি তাদের বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়ার টাকা যদি ব্যবসায়িক লোকসানের জন্য তারা যদি সেই টাকা শোধ না করতে পারে, তার কিন্তু রুটি বন্ধ হয়ে যাবে। আজকের দিনে আমরা বলছি যে ভারতবর্ষ অনেক শক্তিশালী হচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটা উন্নতির জন্য আমি বলবো বাংলাদেশকে কিন্তু এগিয়ে আসতে হবে। এবং বাংলাদেশের সাধারণ মানুষ, দেখুন ইউনুসকে নিয়ে আমার অনেক রিজার্ভেশন থাকতে পারে এবং উনি ক্ষণস্থায়ী লোক একজন, এসছেন আবার কয়েকদিন থাকবেন চলে যাবেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থার কথা মাথায় রাখতে হবে। আজকের দিনে যদি রাষ্ট্র ব্যবস্থা যদি জনকল্যাণের জন্য কাজ না করে, তাহলে সেটা বিএনপি হোক কি আওয়ামী লীগ হোক বা অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা আসুক মানে সরকারে, তারা কিন্তু সাধারণ মানুষের এই দুঃখ যন্ত্রণার কথা তারা মানতে পারবেন না এবং সেই দুঃখ যন্ত্রণা নিরসনে তারা কাজ করতে পারবেন না। তাদের শেখা উচিত এই ভারতবর্ষের থেকে, এবং তাদের শেখা উচিত যে পাকিস্তানে কীরকম দুরবস্থা হয়েছে। ভারতবর্ষের সঙ্গে যদি আপনি সংঘর্ষে আসতে চান, সেই সংঘর্ষ দীর্ঘায়িত হবে না ক্ষণস্থায়ী হবে, কিন্তু ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক খারাপ করে আপনি নিজের রাষ্ট্রে নিজের জনগণের মানে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অর্থনৈতিক কিন্তু বিপর্যয়ের সামনে গিয়ে দাঁড়াতে। কিন্তু যারা মৌলবাদী শক্তি ওখানে যারা এই আন্দোলনকে বিপদে চালিত করছেন, তাদের কিন্তু ওই অর্থনৈতিক চিন্তা ভাবনার কাছে মানে তারা একমাত্র মানে বিন্দুমাত্র তারা এটা নিয়ে চিন্তিত নয়, তারা নিজের স্বার্থ সিদ্ধির চেষ্টা করছেন। কিন্তু এর জন্য সাধারণভাবে আমি দুঃখ প্রকাশ করছি বাংলাদেশের সেই সব সাধারণ জনগণের কাছে যে যারা প্রত্যেকটা দিন তারা সংগ্রাম করছেন। সব সংগ্রামের কথা আপনি এখানে বসে কলকাতাতে বসে জানতে পারবেন না, এটা সম্ভবই না। বিশেষ করে একটা তো এবং স্পেশালি জীবনযাপন সংগ্রাম, স্পেশালি মহিলা যারা গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় 70% মহিলা যারা ছিলেন, বন্ধ হয়ে যাওয়ার পর পরিবারগুলোর উপর যে ভয়ঙ্কর একটা অচল অবস্থা তৈরি হয়েছে, কেউ মানে ঠিক মতো দেখুন। আমি শুরুতে একটা ছোট্ট কথা বলে আমি শেষ করছি। রাজনীতি অর্থনীতি আমি বারবার বলি সম্পৃক্ত, এবং আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি একটা রাজনৈতিক স্থিতাবস্থা একটা স্থায়ী সরকার দিতে না পারেন, তাহলে কোনো রকমভাবে অর্থনীতি সেখানে আমি বলবো গ্রো করতে পারেন। আপনি একটা বাজার, সেই বাজারে যদি আপনি একটা বোম মারেন, সব দোকান বন্ধ হয়ে যাবে, তাহলে কেনা বেচা কি করে হবে? এটা তো আমার মনে হয় ইউনিট সরকার যিনি এত কিছু অর্থনীতির অনেক কর্মকাণ্ড করেছেন, সেটা ভালো খারাপ আমি তার মধ্যে যাচ্ছি না, তার অন্তত বোঝা উচিত যে যিনি এই মাইক্রো ফিন্যান্স নিয়ে কাজ করেছেন, গ্রামান্তরের মানুষজনকে নিয়ে কাজ করেছেন, সেই ভদ্রলোক কি করে এই বাস্তবতাটাকে ভুলে যাচ্ছেন এবং কোনো একটা শক্তির দ্বারা উনি নিজেকে আমি একটু প্রদীপ বাবুর কাছে আসবো যে সত্যিকারের এটা তো ঠিক কথা যে একটা নির্বাচিত সরকার না হলে বিশ্বের বিভিন্ন দেশের পক্ষে অসুবিধা হয়ে যায়, ভারতের কাছে খুব টানাপোড়েন, এবং এটাও মাথায় রাখতে হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে পশ্চিমা শক্তিগুলো যেভাবে আর কি বাংলাদেশকে উস্কে দিচ্ছে নানা রকমভাবে রয়েছে। এবারে কিন্তু ইউনুসকে কিন্তু একটা অদ্ভুত ধরনের কি সমস্যায় পড়তে হলো, যেখানে লেবার পার্টি, সে লেবার পার্টি 47 সালে ঠিক মানে সেই সময় এসছে, তার আগে
একটা ইতিহাস পড়ছিলাম 1943-এ সেই গ্রেট মন্বন্তর, যেখানে টার্গেটই ছিল কলকাতা শহর। প্রায় 30 লক্ষ মানুষ সেই সময় মারা গেছিলেন, খেতে পায়নি, এবং এক বিরাট দুর্ভিক্ষ নেমে এসেছিল। এবং চার্চিলকে যখন চিঠি পাঠানো হচ্ছিল বারবার খাদ্যের জন্য, অস্ট্রেলিয়া থেকে খাদ্য আসছে বিভিন্ন জায়গায়, ব্রিটিশ সৈন্যের জন্য তিনি রিজার্ভ স্টক তৈরি করছিলেন। তার বক্তব্য ছিল, কেন গান্ধী কি মরে গেছেন? অর্থাৎ গান্ধীজির জীবনটাই হচ্ছে বিরাট কথা। পূর্ব প্রান্তে তখন 30 লক্ষ সেই সময়টা। তারপর তো লেবার পার্টি আসে এবং বিশ্বের বিভিন্ন দেশগুলো, সে লেবার পার্টির একজন এমপিকেও বলছে বাইরে থেকে মানে হচ্ছে খুন করেছে, দুর্নীতি করেছে। এবার তার হচ্ছে যে একটা নতুন ধরনের এবার জায়গায় গিয়ে এবার দাঁড়াতে হচ্ছে ইউনূস সাহেবকে। এটা একটা বিরাট দিক। আমি প্রথমেই প্রশ্নটাই আপনার কাছে রাখছি, এটাকে কিভাবে আপনি বিশ্লেষণ দেবেন? দেখুন, প্রথমে আমি আগেও বলেছি, মানে সাহেব ওনার এখন কোনো উপায়ে ক্ষমতায় থাকতে চাইছে, দীর্ঘায়িত করতে চাই উপস্থিতটা, এবং সেই জন্য কখনো আন্তর্জাতিক দিকে দিচ্ছে, কখনো আভ্যন্তরীণ। কদিন আগে আভ্যন্তরীণ রাজনৈতিক চাপ হচ্ছে, ইলেকশনের একটা মোটামুটি বা দিন ঘোষণা করে তিনি সেটাকে বলতে পারে। আন্তর্জাতিক সেখানেও যে বাংলাদেশ আছে, বাংলাদেশ আগেকার যারা আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যে বাংলাদেশের ইমেজ বাইরে খারাপ করছে, সেই নিয়ে তিনি এখন, অর্থাৎ আওয়ামী লীগ, আমি বলছিলাম যে আওয়ামী লীগের দেশেও যতটা সমর্থন, দেশের বাইরে তার সমর্থন আছে আওয়ামী লীগের। ফলে আওয়ামী লীগের সঙ্গে জড়িত তাদের যদি আন্তর্জাতিক তাদের ইমেজটাকে নষ্ট করা, তাহলে আন্তর্জাতিক সমর্থনের জায়গাটা কমে। তবে বারবারই বলছি, এপ্রিল মাসে নির্বাচন একটা বড় প্রশ্ন। আমি আসবো আপনার কাছে, একটু সাউন্ডটা একটু 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 ডিস্টার্ব করছে। তবে মোদ্দা যে কথাটা আপনি বললেন সেটা খুবই ইন্টারেস্টিং, যে বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন বাইরে প্রবল। ঠিক কথা, বিশ্বে প্রায় সব দেশে আওয়ামী লীগের, সে বেলজিয়াম হোক, নরওয়ে হোক, ইংল্যান্ড হোক, স্কটল্যান্ড হোক, জাপান হোক, সাউথ কোরিয়া হোক, সব এখন যে আওয়ামী লীগেরটা অনেক বেশি স্ট্রং। দেশের মাটিতে এখন যে পরিস্থিতির সামনে আওয়ামী লীগ রয়েছে, তাদের হচ্ছে গরু তাড়া করছে তাদেরকে রীতিমতো। ফলে স্বাভাবিকভাবে তাদের এখান থেকে একটা অসুবিধা হচ্ছে। ঘরে বাইরে একটা যে প্রবল চাপের মধ্যে রয়েছে, সেই জায়গাটা আমি আসছি। একটা প্রতিবেদনকে এবার একটু সঙ্গে নেব। প্রতিবেদন হচ্ছে আগরতলাটার উপর একটু নজর রাখছি এই মুহূর্তে। ত্রিপুরার আগরতলা এই জায়গাটাকে কিন্তু টার্গেট করেছে হচ্ছে, ওখানেই টার্গেট করেছে। আপনাদের মনে থাকতে পারে যখন তীব্র ভারত বিদ্বেষ চলছে, তীব্র ভারত বিদ্বেষ বাংলাদেশে যখন আছড়ে পড়ছে ঢেউয়ের মতো, ঠিক সেই সময় হচ্ছে সেখানে যে বাংলাদেশ যে হাই কমিশনের যে অফিস আগরতলাতে, সেখানে ভারতীয় জনতা পার্টি গিয়ে অভিযান চালিয়েছিল। এবং তারপরে দেখা যাচ্ছে যে ওখানে অদ্ভুতভাবে প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে, অর্থাৎ কোথাও একটা জায়গায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যাটা বেশি হচ্ছে। আজকে একটু আগরতলার দিকে আপনাদের নজর রাখবো। অতীতে আপনাকে দেখিয়েছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আগরতলার দিকে একটু প্রতিবেদন রাখবো, তাহলেই বোঝা যাবে যে এই মুহূর্তে কি পরিস্থিতি তৈরি হয়েছে, কেন এত মানুষ আসছেন। বিভিন্ন সময় বাংলাদেশ কার্যত স্বীকারও করেছে যে বহু মানুষ গেছে, শুধু তারা বলছেন প্রপার চ্যানেলে হোক। এখন প্রপার চ্যানেলে তো অনেকবার চিঠি চাপাটি দেওয়া হয়েছিল, সেগুলো প্রপার চ্যানেল রেসপন্স করেনি। ফলে এই জায়গা থেকে ভারত কঠোর পদক্ষেপ নিয়েছে। তারই একটি নমুনা আগরতলা থেকে একটু আপনাদের কাছে তুলে ধরছেন আমাদের সাংবাদিক। বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যেই প্রায় প্রতিদিন অবৈধভাবে দালাল মারফত ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার পেরিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটছে। আগরতলা রেল স্টেশন থেকে গোপন খবরের ভিত্তিতে এবার 2 শিশু সহ 4 বাংলাদেশিকে গ্রেফতার করা হলো। ধৃতদের নাম মোহাম্মদ বিল্লাল ও সেলিমা বেগম। ধৃতদের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায়। তাদের সঙ্গে আটক করা হয়েছে তাদের সঙ্গে থাকা 2 শিশুকে। वो लोग पहले भी मतलब दिल्ली में रह चुका है, जो इंटरव्यूशन में बताया, और वो लोग मतलब कलकत्ता से भी मतलब बहुत बार
मतलब बांग्लादेश में गया है। तो उसी दिन जो हमने जिस दिन पकड़ा था उसी मतलब देर रात को वो लोग बॉर्डर क्रॉस करके अगरतला रेल स्टेशन को होके वो लोग दोबारा दिल्ली जाने वाले थे। तो हम लोग कल ही उन लोगों को अरेस्ट किया है और आज हम लोग उन लोग को लानेट कोर्ट में पेश किया है। ভারত বাংলাদেশ সীমান্তের নজরদারিতে রয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। তাদের নজর এড়িয়ে এভাবে বারবার বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে উঠছে প্রশ্ন। কি উদ্দেশ্যে এবং কিভাবে তারা ইন্ডিয়া বাংলাদেশের যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্ত পেরিয়ে ভারতের যে ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্য রয়েছে সেখানে প্রবেশ করেছে। এখন কিন্তু একটি প্রশ্নচিহ্ন উঠে আসছে, ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে বাংলাদেশিরা অবৈধভাবে প্রায় প্রতিদিন ভারতে প্রবেশ করছে, তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। আগরতলা থেকে ক্যামেরায় গৌরাঙ্গ দাসের সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট, আর+ নিউজ, আগরতলা। এটা একটা খুব আপনি বলছিলেন যে একটা জায়গায় যেখানে অনেক এরকম মেডিকেল ভিসাটা বন্ধ হয়ে যাওয়াতে একটা ভয়ঙ্কর প্রতিক্রিয়া হচ্ছে। বড় বড় কথা বলেছিল চীন মালয়েশিয়া থেকে নাকি ট্রিটমেন্ট পাওয়া যাবে, কিন্তু কার্যত এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতি আগরতলায় এরকম দেখা গেল, বিভিন্ন জায়গায় রয়েছে। কিন্তু সংসদে যখন বিজেপি বলেছিল 2 কোটির মতো রয়েছেন বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মিলিয়ে, তার মধ্যে 1 কোটি 20 লক্ষ বলেছেন পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় রয়েছে, তাহলে 80 লক্ষ গোটা ভারতে ছড়িয়ে রয়েছে। সবাইকে ডিপোর্ট করা কি সম্ভব, বা প্রপার চ্যানেল বা ইমপ্রপার চ্যানেল, কোন চ্যানেলে কি সম্ভব? না, দেখুন সম্ভব কি সেটা কিছু প্রসিডিওর, নানান রকম প্রসিডিওর রয়েছে, কিন্তু যদি অনুপ্রবেশকারীর সংখ্যা এভাবে বাড়তে থাকে, ফিত হতে থাকে, তাহলে পরে যে কোনো দেশের কাছে আপনি যদি মেদ বৃদ্ধি হয়, তাহলে মেদ বৃদ্ধি তো একটা অসুখ, এবং সেই অসুখ থেকে আপনি একটা মানুষ ফুলে যাচ্ছে, আপনি ডাক্তারের কাছে গেছেন, সেইখান থেকে তার ব্লাড প্রেশার বাড়ছে, তার নানান রকমের, তার থাইরয়েড হচ্ছে, ডাক্তার তখন কি বলবে? এক্সারসাইজ করুন, খাওয়া কমান, হাঁটুন, রোগা হন। তার মানে দাঁড়াচ্ছে যে যেভাবেই হোক আমাকে এই অনুপ্রবেশকারীদের থেকে আমার দেশকে রক্ষা করতেই হবে, ডিপোর্ট করতেই হবে, কোনো উপায় নেই, এছাড়া কোনো উপায় নেই। এখন কথা হচ্ছে যে শুধুমাত্র আমি এইটা দেখব না যে কি কি প্রসিডিওর, আজকে চীন, আপনি যেটা বললেন যে চীন মালয়েশিয়া বলেছিল, আজকে দেখুন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্যে এমন অবস্থা যে একটা সামান্য অসুখ হলেও তারা কিন্তু এই পশ্চিমবঙ্গে আমার আপনার এই বাইপাসের ধারের হাসপাতালগুলোতে তাদেরকে পৌঁছে যেতে হয় সামান্যতম রোগের জন্য, তার মানে তারা ওখানে ভরসা করতে পারে না চিকিৎসার জন্য। এখন মুশকিল হচ্ছে যে যদি ব্যাপারটা নৈতিকভাবে হয় তখন তার একরকম, যে আপনি মেডিকেল ভিসা নিয়ে এলেন, আপনি ট্রিটমেন্ট করালেন, সেটা তো অন্য ইস্যু, কিন্তু এটা তো হয়ে যাচ্ছে যেন আমার দেশ ভারতবর্ষ একটা জায়গা যেখানে যেখান থেকে একদম ধর্মশালা, যে যেখান থেকে পারো এসো, এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার জন্যে গত 13 বছর ধরে শাসক দল বসে রয়েছে, যে একদম আশা মাত্র তাদের ভোটার কার্ড হয়ে যাচ্ছে, ভোটার কার্ড করার জন্য নানাবিধ ব্যবস্থা, এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পাসপোর্ট তৈরি হয়ে যাচ্ছে। করছে কারা? কোনো পাকিস্তানের লোক এসে করছে সেটা, বাংলাদেশের লোক এসে করছে সেটা। তো এই যে একটা বিধ্বংস ব্যবস্থা, এই ব্যবস্থাটা থেকে দেশকে রক্ষা করতে গেলে একমাত্র উপায় ধরো এবং পাঠাও, ধরো এবং পাঠাও, এছাড়া আর কোনো রাস্তা নেই।